কাক চক্ষু দিঘির জলে নীল আসমান খেলে আয়নায় নীল আসমান খেলে টলটলা ছায়া কন্যার ইচ্ছা ভাসে জলে কন্যার ইচ্ছা ভাসে জলে। চতুর্দিকে পানি যার ছবিটি তাকে ঘিরে। ছবিটি শাহানা বাড়ির মেয়ে দীপাকে ঘিরে, যে কিনা সমাজের তথাকথিত নিয়মের বেড়াজাল ভেঙে নিজের মতো করে বাঁচার সাহস দেখিয়েছেন। বলছিলাম সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বাড়ির নাম শাহানা ছবিটি নিয়ে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাড়ির নাম শাহানা ছবির পরিচালক লিসা গাজী এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা আনান সিদ্দিকা। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর এই যে সময়টা খুবই দারুণ এবং বলা যায় যে বাড়ির নাম শাহানা তো বিশ্বব্যাপী অনেক প্রশংসা কুড়িয়েছে। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পেল, নিজের দেশের মানুষের সঙ্গে বসে দেখতে এই অনুভূতিটা কেমন ইসার কাছে জানতে চাই। এই অনুভূতির তো কোনো জবাব নাই, মানে এই অনুভূতির সাথে আর কোনো অনুভূতির তুলনা করা যায় না। আমরা তো দেশের মানুষের জন্যই ছবিটা বানিয়েছি এবং তাদের কাছে যেতে চেয়েছি। হ্যাঁ, ছবিটা বিভিন্ন দেশে ঘুরেছে, ফেস্টিভ্যালগুলোতে ঘুরেছে, কিছু পুরস্কার কুড়িয়েছে, প্রশংসা পেয়েছে এবং বাইরের দর্শকদেরও সম্পৃক্ততা ছিল, মানে ওরা ছবিটার মধ্যে দিয়ে নিজেদেরকে খুঁজে পেয়েছে, যেটা আমার কাছে একটা বিশাল পাওয়া ছিল। অবাকও হয়েছে একেবারে ভিনদেশি মানুষরা যখন এসে বলে যে আমারও অনেক কঠিন পথ দিয়ে যেতে হয়েছে বিচ্ছেদের পরে। তো সেগুলো তো আছেই, কিন্তু আসতে তো চাই দেশে। যখন বাড়ির নাম শাহানা দেশে ফিরল, দীপা যখন দেশে ফিরল এবং দেশের মানুষ যখন দীপাকে দেখছে, দীপাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে, দীপার মধ্যে নিজেদের রূপ দেখতে পাচ্ছে, নিজেদের বিভিন্ন আঙ্গিক দেখতে পাচ্ছে। শুধু দীপা না, বাড়ির নাম শাহানার অন্যান্য যে চরিত্রগুলো আছে সেগুলো আমাদের খুব চেনা মানুষ, আমাদের খুব নিজস্ব গণ্ডির মানুষ। তো সেই মানুষগুলোকে উদযাপন করছেন আমাদের দর্শকরা। এটা তো মানে এই উপলব্ধির মানে এই একটা অসাধারণ একটা উপলব্ধি। একেবারে। এবার দুজনের কাছে একসঙ্গে জানতে চাই যে আপনারা যে এই সিনেমাটার যে প্রচারণায় বেরিয়েছিলেন একদিন খুব সম্ভবত, তো সেখানে আপনারা একেবারেই মানে ট্রিপে বেরিয়েছিলেন বলা যায়। তো এই ধরনের প্রচারণা সাধারণত দেখা যায় না, তো এই ভাবনাটা কিভাবে আপনাদের মাথায় এলো? কার আইডিয়া ছিল আসলে? কোনটা? মানে বাস্কিং এর আইডিয়াটা ছিল সোহিনীর। হ্যাঁ, সোহিনী আলম, আমাদের মিউজিক ডিরেক্টর সোহিনী আলম, অলিভার উইকস, হ্যাঁ, ওর আইডিয়া ছিল। আমাদের একটা ধারণা ছিল আমরা একটা পপ আপ কিছু করতে চাই, কিন্তু বাস্কিংটা ও বলল যে এটা একটা নতুন ধরনের কিছু হবে। আমাদের দেশে আসলে কখনো এর আগে বাস্কিং করে কোনো রকমের প্রচার বা ইভেন মিউজিক্যাল কারণেও কখনো করা হয়নি অ্যাজ ফার অ্যাজ উই নো। সো আমরা পোস্টার লাগাচ্ছেন, নিজেরাই হচ্ছে আইসক্রিম খাচ্ছেন একেবারে ট্রিপের মতো করে। এইটা আমরা চেয়েছিলাম সবাই আসলে, যে আমরা নিজেরাও পোস্টারিং এবং আসলে আমরা we all really wanted to be a part of the whole thing as well in that way, যে আমরা রাস্তায় নিজেদের। আর যখন আমরা রাত করে করছিলাম, আমার মনে আছে I was telling লিসাপা যে লিসাপা কি অদ্ভুত একটা ফুল সার্কেল ফিল করছি, সেই শব্দ লেখা থেকে শুরু করে এখন সেই জিনিসটার পোস্টার লাগাচ্ছি। So it was really surreal. And আমাদের যে প্রযোজক গুপি বাঘা প্রোডাকশনস লিমিটেড, ওদের তো মানে এত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, এতটুকু সবকিছু এতটুকুর মধ্যে যে আয়োজনগুলো আমরা করছি সেটা একেবারে কারণ নিজেরা নেমে পড়েছে, এছাড়া কোনো উপায় নেই আমাদের মতো ছোট একেবারে অভিনব পন্থা অবলম্বন করা। আর প্রথমে জানতে চাই আরেকটা বিষয় যে বাড়ির নাম শাহানা ছবিটার নামটা খুবই ইউনিক। সাধারণত এই ধরনের নাম আমরা দেখতে পাই না। তো নামটা আসলে এরকম নাম চয়েস করা বা চুজ করার পেছনে কারণটা কি ছিল? এটা একদমই মানে কারণটা খুব অন্যরকম। আসলে গল্পটা আমি লিখি 2011 সালে, বাড়ির নাম শাহানা নামে বেরিয়েছিল প্রথম আলোতে ঈদ সংখ্যায় সম্ভবত। তো তার আগে আবুল হোসেন একজন কবি ছিলেন, তো ওনার আমি একটা সাক্ষাৎকার নিতে চাই। ওনার বাড়িটা ছিল ধানমন্ডিতে এবং বাড়িটার নাম ছিল শাহানা এবং বাড়িটা না বাংলো টাইপ একটা বাড়ি ছিল।
তো যেই মুহূর্তে আমি মানে ভিতরে ঢুকলাম, ওই যে বড় গেটের পেটে একটা ছোট গেট থাকে না, ওইটা দিয়ে যখন ঢুকলাম, যেটা আমাদের বাড়ির নাম শাহানাতেও আছে, আমার না কীরকম অদ্ভুত একটা ফিলিং হলো। আমার মনে হলো যে এই বাড়িটার মধ্যে একটা গল্প আছে। তারপরে এই নামটা শাহানা, নামটা, বাড়ির নাম শাহানা, ওটা আমার মধ্যে একটা মানে একটা ক্রিয়া করে, মানে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমি মানুষগুলোকে জানতে চাই। তখন এই আস্তে 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 আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা, আমার দেখা জীবনের কিছু অভিজ্ঞতা যুক্ত করে আমি লিখি বাড়ির নাম শাহানা। ওখান থেকে নামটা আসছে, যদিও মানে পরে গল্পের সাথে একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে নাম, মানে বাড়ির নাম শাহানা, কিন্তু নামটা এসেছে একেবারেই অন্য একটা আঙ্গিক থেকে। এবার আনানাপুর কাছে আসি। আপনি হচ্ছে এই সিনেমার কো রাইটার, তো প্রধান চরিত্রে অভিনয় করা, আবার একই সাথে সহলেখিকা। তো এই যে যুক্ত হবার বিষয়টা লিসা গাজী আপুর সঙ্গে, এটার কাহিনীটা কি ছিল, কিভাবে? আমি আর লিসাপা অনেক পুরনো কোলাবোরেটর এবং বন্ধু, অনেক বছর ধরে, অলমোস্ট 2 দশক ধরে আমরা একসাথে কাজ করছি। তো যখন লিসাপা ডিসাইড করলেন যে সে এই মুভিটাকে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি সে বানাবেন, তার শর্ট স্টোরি থেকে এটা একটা কনভার্সন হবে, তখন লিসাপা আমাকে যখন ন্যারেশন করলেন, আমি জানি না কেন লিসাপা বলে এটা, যে লিসাপা সবসময় আমাকে কেন যেন দেখেছেন এই চরিত্রে। তো ও যখন আমাকে ন্যারেট করেন, এবং অবভিয়াসলি ইট ইজ সাচ আ ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, ইনক্রেডিবল অপরচুনিটি ফর মি, যে আমি লিখতে পারবো একটা, আমি কখনো ভাবিনি, ও আমাকে অপরচুনিটিটা দিয়েছে। এবং আমরা গল্প করতে করতে অ্যাকচুয়ালি কাইন্ড অফ 4-5টা সিন দাঁড় করিয়েছিলাম যখন লিসাপা ন্যারেট করছিল, এন্ড দেন আমরা ডিসকাস করছিলাম, এন্ড তখনও বললো, দেখলি আমরা কিন্তু পারছি, তুই করবি, আমার সাথে লিখবি। এবং অবশ্যই আমি ঝাঁপিয়ে পড়েছি। এত বড় সুযোগ আমি কেন, আমার জন্য অনেক গ্রোথের জায়গা। অ্যান্ড অফকোর্স বিকজ লিসাপা বলেছে, এবং আমি জানি আমার ভরসার জায়গা লিসাপা। ও যখন বলেছে নিশ্চয়ই ও কিছু একটা তো বুঝেছে, এবং আমি যদি কখনো আটকে যাই, আমি জানি লিসাপা আমাকে হেল্প করে ওখান থেকে বের করে আনবেন। সো ওই সাহসটা আমি দেখিয়েছি, দেখিয়ে আমি নেমে পড়েছি। তো হ্যাঁ, এভাবেই হলো ব্যাপারটা। কো রাইটার, তারপর হচ্ছে আনান থেকে দীপা হওয়ার জার্নি, এটা কেমন ছিল টোটাল জার্নিটা? লাইক আই ওয়াজ এক্সপ্লেনিং বিফোর, যে কো রাইটার হওয়ার লিসাপার ভরসায় আসলে আমি এটা করতে পেরেছি, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই লিখার ক্ষেত্রে। আমি একজন পারফর্মিং আর্টিস্ট, সো পারফরমেন্স নিয়ে আমার আরেকটু কম ভয় আই থিঙ্ক ছিল দেন রাইটিং, বিকজ একদম নতুন আমার জন্য, এবং আই রিয়েলি ওয়ান্টেড টু ডু জাস্টিস, আই ওয়ান্টেড টু মাই বেস্ট। আমি জানি না বেস্ট দিতে পেরেছি কিনা, কিন্তু জীবনটা দিয়ে দিয়েছি, এটা লিসাপা, শি ক্যান অ্যাটেস্ট টু দ্যাট। এবং ডেফিনেটলি দ্য ফ্যাক্ট যে আমি এই লেখাটার সাথে জড়িত থাকার আমার অপরচুনিটি ছিল, সেই জায়গাটা থেকে আসলে দীপাকে চেনবার, বা দীপার যে পৃথিবীটা, শুধু দীপা নয়, তার মা, তার জগৎ, এই পুরো শাহানা বাড়ি, এই পুরো পৃথিবীটাকে চেনার আমার একটা খুব ভালো সুযোগ ছিল, এবং অনেকটা সময় ধরে আমি চিনতে পেরেছি, আমি নিজে সেই পৃথিবীতে কন্ট্রিবিউট করতে পেরেছি, ছোটোখাটো অনেক কিছু আমার কল্পনা থেকে এসেছে। সো সেই জন্য দীপাকে আপন করে নেওয়া, বা ওই পৃথিবীটাকে নিজের করে নেওয়াটা আমার জন্য, সহজ শব্দটা ব্যবহার করতে চাই না, আমার জন্য আমাকে সাহায্য করেছে, ব্যাপারটা ইনক্রেডিবলি হেল্প করেছে আমাকে, বিকজ আই ওয়াজ আ কো রাইটার ইন দ্য স্ক্রিপ্ট। এবং তারপরে তো অবশ্যই একটা পুরো বছর, 101 বছরের রিহার্সালস গেছে লিসাপার সাথে। এবং আমি অবশ্যই মেনশন করতে চাই মিতা চৌধুরী, যিনি আমাদের মাঝে এখন নেই, আমাদের অনেক প্রাণের বন্ধু মিতা আপা। তো মিতা আপার আমার মার চরিত্র অভিনয়, মানে দীপার মার চরিত্রে অভিনয় করার কথা ছিল। মিতা আপার সাথে অলমোস্ট 1 বছর আমি অনলাইন অফলাইন আমরা রিহার্স করেছি, অনেক কিছু শিখেছি। যে চরিত্রটা কাজী রুমা যে চরিত্রটা অসাধারণ করেছেন, সেখানে মিতা আপার করার কথা ছিল। তো হ্যাঁ, এই ডিটেইল রিহার্সাল, এবং আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যে দীপাকে বিলিভেবল এবং অনেস্টলি আমি পোর্ট্রে করতে চাই, যাতে দেখে মানুষ বলে যে এই মেয়েটাই তো দীপা, কোনোখানে জানি কোনো খাদ না থাকে। এটা আমি চেষ্টা করেছি, কারণ আমার প্রথম ফুল লেংথ ফিচার ফিল্ম এবং প্রপারলি অভিনয় করার সুযোগ আসলে এটা আমার প্রথম ছিল।
সো আমি আমার বেস্ট দিয়েছি, আমি যেভাবে যেভাবে সম্ভব হয়েছে নিজেকে প্রিপেয়ার করেছি, সেটা অ্যাকসেন্টের দিক দিয়ে হোক, কথা বলার দিক দিয়ে হোক, দীপার পশ্চার, দীপা কখন কোন দিকে কেন তাকাবে, চোখের দিকে কি তাকাবে না নিচে, কিন্তু সেটা কেন, তার মানসিক পরিস্থিতিটা, মানসিক অবস্থা তখন কেমন ছিল, যেই কারণে তার পিঠটা কি এখন সোজা নাকি পিঠটা কুঁজো, এরকম অনেক কিছু আমরা রিহার্স করে। এই যে দীপা চরিত্রের মনস্তত্ত্বকে একদম বিশ্বাসযোগ্যভাবে যে আপনি পারসিভ করলেন, এটা কি আপনার ব্যক্তি আনানের সঙ্গে দীপার কতখানি মিল আছে? আমার তো মনে হয় অনেক মিল আছে। আমার কাছে দীপাকে দেখে মনে হয় যে দীপা একদমই লাইক একটা কম্বিনেশন অফ আমি আর লিসা আপা, মানে ওর ভেতরের যে এসেন্সটা সেটাকে আমার মনে হয়, ওর ভেতরের যে আগুনটা, লিসা আপা এটা মাঝে মাঝে বলে, কিন্তু আমার কাছে মনে হয় যে বোথ লিসা আপা অ্যান্ড আই হ্যাভ দিস ফায়ার ইনসাইড আস, যেটা আমার মনে হয় আমরা দীপার কলিজায় ভরে দিয়েছি। এবং দীপার পদক্ষেপগুলো, দীপার কথা বলার ভান, দীপার বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশন দেখলে সিনেমাটা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন আমি যে আগুনটার কথা বলছি, সেইখানে তো আমার মনে হয় একটা মিল আছে। চিত্রনাট্য লেখার পর আপনি একবার প্রোডাকশনের কাছে তো নিশ্চয়ই গিয়েছিলেন, তো সেইটার আপনার যে যাওয়ার পর যে আপনার অভিজ্ঞতা যেটা হলো, বা এই প্রক্রিয়াটা আসলে কেমন ছিল? প্রক্রিয়াটা তো একটু দীর্ঘ ছিল, কারণ এটা প্রথম ফুল লেন্থ ফিচার ফিল্ম আমি পা দিয়েছি, ঝাঁপ দিয়েছি বলা যায়। তো আমাদের একটা শিল্প সংগঠন আছে লন্ডন বেসড, এবং এখন ঢাকাতেও আছে, কমলা কালেকটিভ। ওখান থেকে আমরা আগে অনেক কাজ করেছি, ডকুমেন্টারি ফিল্ম করেছি, রাইজিং সাইলেন্স। তো ওখান থেকে আমরা প্রযোজনার কাজটা শুরু করি, এবং তারপরে আস্তে ধীরে 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 একটা টিম গড়ে ওঠে, এবং টিমটা একেবারে শুরুতে একেবারে আমি আর আনান এই দুজনের একটা যাত্রা, এবং ওই যাত্রাটা বেশ কিছুদিন যাওয়ার পরে আমার কাছে মনে হয় যে এই ছবিটা আমি করব। এবং এই ছবিটা যেহেতু প্রথম এমন একটা ছবি, সেখানে আপনার পাশে দাঁড়াবার, মানে বিশ্বাস করে পাশে দাঁড়াবার ওরকম মানুষ যেমন সংস্থা ওভাবেও আমরা পাইনি। কিন্তু যেটা খুব চারিত্রিকভাবেই আমার আছে, সেটা হচ্ছে আমাকে দমানো যায় না, মানে এটা খুব কঠিন আর কি। যখন আমি দেখি যে এখানে আমি ওরকম সাড়া পাচ্ছি না কারো, তখন আমার মনে হয় আমি নিজে করব। তো সর্বস্ব ঢেলে করেছি, কিন্তু তারপরে দেখেছি যে করবার যে যাত্রাটা যখন শুরু করে দিয়েছি, তখন আস্তে 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 অনেক, মানে কি বলবো, প্রাণের কাছের মানুষ, একইভাবে চিন্তা করে এরকম মানুষ, এরকম শিল্পী যুক্ত হচ্ছেন। সেটা একটা বিশাল, মানে আপনার শক্তির জায়গা ছিল আমাদের। তো তারপরে যখন বাংলাদেশে আসলাম, তারপরে আপনার অনেকেই ছবিটার সাথে কাজ করবার কথা ছিল, তখন কোভিড চলছিল, যার জন্য অনেকে ছবিটার সাথে কাজ করবার কথা সত্ত্বেও শারীরিক অসুস্থতার কারণে যুক্ত হতে পারেননি। তারপরে আমাদের যে টিমটা হলো, আপনি আমার ক্যামেরার ওপাশে এবং ক্যামেরার সামনে, এই দুটো টিমই, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ফারদিন, যে আমরা যখন শুটিংটা শুরু করেছি আপনার কুমারখালীতে, কুষ্টিয়ার কুমারখালীতে, ছবিটা যখন 1-2 দিন যখন শুটিং হয়ে গেছে, তখন আমি যে সাড়া পেয়েছি ক্রুদের কাছ থেকে, সেটা একটা অসাধারণ ছিল। মানে কাউকে বলতে হতো না, মানে আপনার ওই কমিটমেন্টটা, ওই ডেডিকেশনটা, মানে কয়েকটা ঘটনা আমার কাছে অদ্ভুত লাগে, যে এটা আপনার রেসপন্সিবিলিটির জায়গা থেকে আরও অন্যদিকে ভালোবাসার জায়গায় চলে গেছিল। আপনার প্রতিটা ক্রু মেম্বার, মানে আমাদের জন্য যিনি বাতাস করছেন আহারে শরীফ থেকে শুরু করে একেবারে মানে আমাদের যে সাউন্ড করছেন নাহিদ মাসুদ, অন লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট, প্রত্যেকের মানে সর্বস্ব দিয়েছে। এইটা ছাড়া লিসা গাজীর পক্ষে একা, বাড়ির নাম শাহানা, কখনোই সম্ভব হতো না। সো আমার কাছে আমার কৃতজ্ঞতার জায়গা, মানে অনেকের কাছে আমার কৃতজ্ঞতা আছে, এবং সেই কৃতজ্ঞতার কারণে, এবং আমি আশা করব যে তাদের ভালোবাসা, তাদের সেই কমিটমেন্ট আমাদের আগামী কাজেও আমরা পাবো। আপনি যেটা বললেন আপু, যে একেবারে ডাবিং না করে অন লোকেশন সাউন্ড করার যে ভাবনাটা আপনি মাথায় এনেছেন, এই রিস্কটা যে আপনি নিলেন, এই ভাবনাটা আপনার কিভাবে এলো, বা কেন করলেন এই রিস্কটা, আপনি কেন নিলেন? আমি ডাবিং আমি বিশ্বাসই করি না।
আপনি একটা মুহূর্তে আছেন, হ্যাঁ, আপনি একটা মুহূর্তে আছেন, সেই মুহূর্তটা পরে গিয়ে আর মানে আপনার মানে সেই মুহূর্তটাকে আপনি ভয়েস করছেন একটা রেকর্ডিং স্টুডিওর ভিতরে, এটা কিভাবে হতে পারে? সেই প্রাণটাই তো আপনি পাবেন না। তো এটা আমি আমার কাছে মানে আমি এটার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করতে চাইনি। আমি নাহিদকে প্রথমে বলেছি এটা একটা শব্দ আমি এখানে ডাবিং করতে চাই না, একটা শব্দ না। এবং নাহিদ মাসুদ মানে ওর কমিটমেন্টের জায়গা, ওর ভালোবাসার জায়গা আমি এরকম শিল্পী খুব কম দেখেছি। আমি দীর্ঘদিন কাজ করছি যে কিভাবে যে সে মানে কোন আপনি জানবেনও না, এতটুকু হয়তো একটা পরিসরের মধ্যে খুব ক্লোজ আঙ্গিকে একটা শট ধরা হচ্ছে, ও যে কোথায় নিজেকে নিয়ে লুকিয়ে ওই সাউন্ডটা রেকর্ড করছে, এটা একটা বিস্ময়। মানে এবং কাউকে কোনো ইনকনভিনিয়েন্স কোনো না, আপনাকে জ্বালাচ্ছে না, কাউকে জ্বালাচ্ছে না, মানে ওকে দেখা একটা অভিজ্ঞতা, কিন্তু আনবিলিভেবল প্রফেশনাল। অ্যাবসলিউটলি। সো মানে আমি বলেছি যে কোনোভাবেই আমি কম্প্রোমাইজ করতাম না, মানে ডাবিং তো প্রশ্নই ওঠে না, কিন্তু এটা সম্ভব হয়েছে কিন্তু নাহিদের জন্য। আমি চাইতেই পারি, চাঁদও চাইতে পারি, কিন্তু সেটা যে করলো সেটা তো একেবারেই তার। আমরা যতটুকু জানি যে সত্য ঘটনা অবলম্বনে এইটার চিত্রনাট্য লেখা হয়েছে, তো স্রোতের বিপরীতে গিয়ে যে সত্য ঘটনা তুলে ধরার সাহস দেখানো, এটা আপনি কোথা থেকে পেলেন বা এইটার জার্নিটা একটু বলবেন? এখানে হচ্ছে যে বাড়ির নাম শাহানার যে দীপা, শুধু দীপা না, আপনি দীপার যে মা আপনার দিলরুবা, কাজের মেয়েটা জুলেখা, দীপার বাবা ফরহাদ, মানে জর্জ ভাই, যেটা লুৎফর রহমান জর্জ যেটা অভিনয় করেছেন, বা কামরুন নাহার মুন্নি, কাজী রুমা, এই চরিত্রগুলো আপনার বা পরি, আমাদের বৃদ্ধি, এই চরিত্রগুলো আমি দেখেছি। আর আমার নিজের জীবনের গভীরভাবে ছায়া আছে দীপার মধ্যে। আমিও 90 দশকের একজন তালাক মানে বিবাহ বিচ্ছেদ আমার হয়েছে, এবং সেই তারপরে যে ঘটনাগুলো ঘটেছে আমার সাথে, সেগুলোর রেশ আপনি দেখতে পাবেন, সেগুলো ছায়া আপনি দেখতে পাবেন। ওই যে প্লিজ আমার মেয়ের বিয়েতে তুমি এসো না, বোঝোই তো এটা অমঙ্গল, সেই ছায়াটা আপনি দেখতে পাবেন। বা ডিভোর্সের কাগজ যখন আমি নিতে গেছি, ঠিক মানে কান খোঁচাচ্ছেন এক ভদ্রলোক, তারপরে সেই কলমটা আমার দিকে এগিয়ে দিলেন যে মানে সাইন করবার জন্য। এগুলো আসলে একেবারেই জীবন থেকে নেয়া, একেবারে। এবং আপনি যে বললেন না যে অন্যরকম গল্প, আসলে কি অন্যরকম গল্প? এইটাই তো আমাদের, এইটাই আমাদের, আমরা বলি না, কেন বলি না সেটা একটা প্রশ্ন করবার সময় এসছে, কিন্তু গল্পগুলো তো প্রতিদিন ঘটে, গল্পগুলো প্রতিদিন ঘটে, আমাদের জীবনের সাথে ঘটে, আমাদের বাড়িতে ঘটে, আমরা প্রতিদিন দেখি, কিন্তু আমাদের কাছে তারপরেও এই গল্পগুলো কি অন্যরকম লাগে? সেটা কেন হচ্ছে, সেটা বরং আমাদের মনে হয় একটু প্রশ্ন করবার সময় এসছে। এই যে শিল্প মাধ্যম তো সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার, তো আপনাদের কি মনে হয়, একটু আনান আপুর কাছে জানতে চাই যে এটা আসলে জীবনে ব্যক্তি মানুষকে এবং সমাজকে কতখানি প্রভাবিত করতে পেরেছে? লিসাপা যেমন বললেন যে এই ছবিটা আসলে কিন্তু খুব ডিফারেন্ট, কোনো একটা নতুন কিছু দেখাচ্ছি তেমন নয়, আসলে কিন্তু জীবন থেকে নেয়া, যেমন আমরা বলেছি যে ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস। সো আমার মনে হয় যে মানুষ দীপার শক্তি দেখে বা দীপার সাহস দেখে নিজেদের ভেতরে, আমার মনে হয় দীপাকে যে দেখতে পাবেন মানুষ এবং হয়তো মিল দেখতে পাবেন, সেটা দেখে তার নিজের ভেতরে যে অলরেডি যে সাহসটা আছে, যে আসলেই প্রতিদিন আমরা সাহসের সাথে এগিয়ে যাচ্ছে, নারী বা পুরুষ যারাই বলেন, তাদের জীবনের প্রতিকূলতাকে ব্যাটল করতে। আমার মনে হয় যে এই ছবিটা দেখে নতুন করে নিজের ভেতরে যেটা আছে ওই সাহসটাকে আবার হয়তো খুঁজে পেতে পারে। একটু লিসার কাছে জানতে চাই যে বাইরের দেশে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে তো প্রচুর সমাদৃত হয়েছে সিনেমাটা, তো সেখানে সেই ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে তো মানে বাইরের মানুষেরা তারা কিভাবে এটাকে রিসিভ করেছে, আমাদের সমাজ বাস্তবতাকে, আমাদের চরিত্রগুলোকে তারা কিভাবে রিলেট করতে পারছে, তারা কিভাবে ধারণ করছে বিষয়টা? আমি আসলে আননের কথার সূত্র ধরেই বলছি, যেটা আনন বলছে একেবারে খুবই মানে ঠিক কথা। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ঘুরে দাঁড়াবার গল্পগুলো বলি না,
আমরা বলি যে একজন তালাকপ্রাপ্তা মহিলা বা একজন বিধবা বা এরকম চরিত্রগুলোকে আমরা খুব কষ্টে মানে একদম দুমড়ে মুচড়ে সংগ্রামের ভারে মেলোড্রামা করে দেখতে পছন্দ করি। কিন্তু সেই মহিলারাই, সেই নারীরাই যখন ঘুরে দাঁড়ান, সেই নারীরাই যখন নিজেদের পথ তৈরি করেন নিজেরাই, সেই গল্পগুলো কিন্তু আমাদের চারপাশে আছে এবং সেই গল্পগুলো কিন্তু আমরা বলি না। আমার কাছে কেন যেন মনে হয় খুব পরিকল্পিতভাবেই আমরা বলি না, কারণ এই গল্পগুলো যদি আমরা বলি, আমরা যদি দেখাই, তখন অন্য মেয়েরা সাহস পাবে। খুবই মেটিকুলাসলি ডিজাইনড আপনি বলতে পারেন। তো এই যে পরিকল্পিতভাবে মেয়েদের নিজস্ব হয়ে ওঠা, মেয়েদের ভিতরে যে আগুনটা আছে সেটা যখন স্ফুলিঙ্গ হয়ে বেরিয়ে আসে, সেগুলোকে আমরা চাপা দিই, একদম ছাই চাপা দিই। তো সেইগুলো কিন্তু আমাদের চারপাশে আছে। তো যখন আমরা দেখতে পছন্দ করি মেয়েরা হেরে যাচ্ছে, আমরা দেখতে পছন্দ করি না যে একটা মেয়ে ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে। তো সেইটা আমার কাছে মনে হয় মানে তাই না সেরকম না? আমার কাছে মনে হয় যে যারা দেখবেন তারা নিজেদেরকে দেখবেন যে হ্যাঁ আমি তো এটা করেছি, এটা আমারই গল্প, হ্যাঁ এটা আমারই গল্প। তো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে সমাজে কতটা প্রভাব ফেলবে আমি জানি না, কিন্তু সেটা সমাজ বলবে। কিন্তু সমাজকে দেখতে বাধ্য করবে, এটা আমার কাছে মনেই হয়। আর আপনি যেটা বললেন যে বাইরের যারা দেখেছে তারা কিভাবে, আসলে কি আমার একটা চর্চা আছে সিনেমা দেখার। তো যেটা আমরা মুম্বাইয়ে দেখেছি না, মুম্বাইয়ে দেখেছি বা অন্য জায়গায়ও দেখেছি, মানে ইউকেতে বা রোমে বা অনেক জায়গায়, মানে অনেক জায়গায় গেছে ছবিটা। তো ওখানে যে মানে ইউএসএতে ওখানে যেটা দেখেছি যে যেহেতু একটা চর্চা আছে ছবি দেখার, বিভিন্ন ধরনের গল্প দেখবার অভ্যাস আছে, সেই জায়গা থেকে দর্শকরা যখন নিজেদের ছায়া খুঁজে পায়, যখন আপনি একজন সাদা মহিলা এসে আপনাকে বলছে যে আমিও ডিভোর্সি, আমার যাত্রাটা কিন্তু খুব কঠিন ছিল, হয়তো একই মাত্রায় না, কিন্তু আমাকেও আমার পরিবার থেকে স্টিগমাটাইজড হতে হয়েছে, আমাকে নিয়েও আমার পরিবারের একটা কুসংস্কার ছিল, তখন কিন্তু আপনি একটু নড়ে চড়ে বসেন। একটা আপাত ধারণা থাকে না আমাদের যে পাশ্চাত্য দেশে হামেশা মানে ডিভোর্স হচ্ছে, এটা তো কোনো বড় ব্যাপার না। কিন্তু একটা মেয়ে যে কিসের ভিতর দিয়ে যায়, সেটা যে কোনোভাবে হোক, যে কোনো সংস্কৃতিতে হোক, সেই মেয়েটার উপর যে অভিঘাত পড়ে সমাজের বা বাস্তবে বা নিজেরও। আপনি কিন্তু দেখবেন একটা মেয়েকে ছোট থেকে বলা হয় যে বিয়ে, আমাদের সমাজে তো বিয়ে সব কিছুর সমাধান, তো বিয়েটা যখন ভেঙে যায় তখন কিন্তু মেয়েটাকে দেখা হয় মেয়েটা ফেল করলো, তার সবচেয়ে বড় যে তার সমাজের কাছে যে তার দায়িত্ব, সেটাতে সে ফেল করলো। এই ফেল করাটা এটা কিন্তু সব জায়গায় আছে, যার কারণে ছবিটার সাথে মানুষ রিলেট করতে পারে, সেটা যেখানেই থাকুক। এবং আমার খুব ভালো লাগছে বলতে যে আমাদের ছবিটা চ্যানেল 4-এ দেখিয়েছিল, এবং চ্যানেল 4-এ আরও এক বছর আছে। সেখানে আমাকে চ্যানেল 4 থেকে জানিয়েছে যে ইউকেতে এটা সাউথ এশিয়ান বা এরকম বিদেশি ছবির মধ্যে সবচেয়ে ভালো করেছে। এটা কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে ওর ভিন্ন ধর্মের গল্প, যেটা দেশ, কাল, পাত্র, সমাজ, ভাষা বাইরে গিয়ে কোথাও মানুষের মনে একটা নাড়া দেয়। তো ওইগুলো তো ইউনিভার্সাল। তো আমার মনে হয় সেই জায়গা থেকে অন্যান্য দেশের দর্শকরাও সম্পৃক্ত হতে পেরেছে। অন্যান্য দেশের দর্শকরাও নিশ্চয়ই ওটা ফিল করে যে আমরা একটা ট্রায়াম্ফের ছবি দেখি, একটা নারীর জিতের ছবি দেখি, হারের ছবি তো সবসময় দেখছি। আমার মনে হয় ওইটাও খুবই। এবং ছবির দুটা গান আছে, চতুর্দিকে পানি আর হচ্ছে জলের পদ্ম। গান দুটো খুবই হচ্ছে মেলোডিক এবং খুবই শুনতে মানে কানে আরাম দেয়। সঙ্গীতায়োজন করেছেন সোহিনী আলম, আমাদের মাঝে আচ্ছা এই মুহূর্তে আমাদের মাঝে তিনি নেই। তো আমি যতটুকু জানি হচ্ছে আনান আপু গানের সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন। তো এই মুহূর্তে যে কোনো একটি গান যদি আপনার কণ্ঠে শুনতে চাই। জি অবশ্যই। তো গানগুলো লিখেছেন, দুটো গানই কিন্তু লিখেছেন আমাদের লিসা গাজী, যেটা অ্যামেজিং। আমার সব থেকে পছন্দের লিরিসিস্টদের মধ্যে একজন লিসা আপা নিঃসন্দেহে। আর আমার মনে হয় যে চতুর্দিকে পানি সোহিনীর কম্পোজ করা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেলোডিজ, অ্যাবসলিউটলি ফাইন। আমার যদি নিজেরাই আমি কি বলবো, এটা সত্যি। আমার মনে হচ্ছে যে চতুর্দিকে পানি এবং
জলের পদ্ম তো আপনারা মোটামুটি শুনেছেন। তুই কি ইচ্ছা ভাসে জলের থেকে যেটা আসবে, চন্দনা মজুমদার গেয়েছেন আমাদের আরেকটা গান, সেটাও অরিজিনাল। হ্যাঁ, চন্দনা দি অসাধারণ গেয়েছেন। বাট একটু স্নিক প্রিভিউ দিতে, একটা স্নিক প্রিভিউ দিই চন্দনা দির গানটা আমাদের জন্য। আচ্ছা, কাক চক্ষু দিঘির জলে নীল আসমান খেলে, আয়নায় নীল আসমান খেলে, টলটলা ছায়া কন্যার ইচ্ছা ভাসে জলে, কন্যার ইচ্ছা ভাসে জলে। অসাধারণ, একেবারে আমাদের জন্য চমক ছিল। আচ্ছা, এখন জানতে চাই যে এটা তো 90s এর প্রেক্ষাপটে এবং মফস্বল একটা শহরে ছবিটি নির্মাণ করা হয়েছে। তো দীপা চরিত্রের যে জার্নি, তার মনস্তত্ত্ব, তার যে পোশাক আশাক, তার সব কিছু, সেটা ধারণ করতে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল কিনা আনান আপুকে জানতে চাই। হ্যাঁ, অবশ্যই। প্রথমত আমি বলতে চাই তানিয়া রহমানের কথা, যে আমাদের কস্টিউম ডিজাইনার এবং কাস্টিং ডিরেক্টর এই ফিল্মের। শি হ্যাজ মেড মাই লাইফ সো মাচ ইজিয়ার। আমার কাছে মনে হয় যে যেভাবে করে দীপার কাপড়গুলো, দীপার হয় না যে মাঝে মাঝে একটা চরিত্রের কাপড়টা পরে ফেললে অনেকটা তাকে ধারণ করা যায়। তো আমার কাছে মনে হয় যে ও আমাকে যে শাড়িগুলো দিয়েছে, যে কেটসটা ঠিক করেছে, যে হেডফোনটা খুঁজে পেয়েছে, আমাদের লেখা যদিও যে হেডফোনটা পরবে, কিন্তু আমার কাছে শেষমেশ যখন আমি জিনিসটা পরেছি আমার মনে হচ্ছে একদম আমি তো দীপা। তারপরে অবশ্যই আমাদের অনেক গরমের মধ্যে শ্যুট করতে হয়েছে। সো কাঁঠাল পাকা গরম বলে, তখন আম পাকা কাঁঠাল পাকা গরম কুষ্টিয়ার। সো ওই সময়টার ভেতর দিয়ে আমরা যখন গিয়েছি, যে কস্টিউমে আমি ছিলাম, শারীরিক অনেক কষ্টের ভিতর দিয়ে ডেফিনেটলি যেতে হয়েছে। কিন্তু সব কিছু অ্যাট দি এন্ড অফ দ্য ডে, এখন যখন দর্শকরা দেখে যখন কাছে এসে জড়িয়ে ধরে, যখন কাঁদে এবং বলে যে আমার মেয়েকে নিয়ে এসেছি আমার জীবন দেখানোর জন্য, তখন মনে হয় সব ইটস অল ওয়ার্থ ইট, সব সার্থক। এটা তো কুষ্টিয়ার শুটিং অভিজ্ঞতা বললেন, ইউকেতে শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? দুইটাকে মার্চ করে যদি একসাথে বলি। ইউকের পোর্শনটা তো আরেকটু ছোট ছিল, কুষ্টিয়ার পোর্শনটা আরও অনেক লম্বা ছিল। আমি অবভিয়াসলি বাই দ্য টাইম আমি কুষ্টিয়ার পার্টটা শেষ করেছি, পুরো ব্যাপারটাকে একটু হলেও আয়ত্তের মধ্যে আনতে পেরেছি, কারণ আমি একজন নবাগত অভিনেত্রী। সো কুষ্টিয়ার পার্টটাতে যখন আমি, হয় না যে মানুষ যখন জানে না একটা জিনিস ভালো মতো, তখন একটা নাইভ থাকে, তখন বুঝে না যে আসলে জিনিসটা কতটুকু কষ্ট হবে, কি আনন্দের হবে। আমি ঝাঁপিয়ে পড়েছি দীপার মতো। দীপা যেরকম, আপনারা মুভিটাতে একটা ডায়ালগ শুনবেন যে আমি তো চিন্তা করি না, ঝাঁপিয়ে পড়ি, তারপর দেখা যায় কি হবে। তো ওই রকম ইন আ ওয়ে হয়েছে, জীবনের সাথে মিল হয়ে গেছে কিভাবে কিভাবে জানি যে আমি ঝাঁপিয়ে পড়েছি এবং গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে ও আচ্ছা, আউটডোর শুটিংয়ের এই সমস্যা বা এই জিনিসগুলো উতরে আমাকে আগাতে হবে। বা ধরেন একটা খুব কান্নার দৃশ্য, আমরা তো আর একবারে একটা শট নিই না, টেক 1 2, এই পাশ থেকে ক্যামেরা ধরছে, এই পাশ থেকে একটা ক্লোজ হচ্ছে, বাই দ্য 6th শট আমি কি ওই কান্নাটা কাঁদতে পারবো? সেটা করার জন্য আমাকে কিভাবে করে নিজেকে রেডি করতে হবে, এরকম অনেক রকমের জিনিসের ভেতর দিয়ে আমি গিয়েছি এবং অভিজ্ঞতাগুলো একটু একটু করে করে জড়ো করেছি। সো বাই দ্য টাইম আমি যখন ইউকেতে যখন আমি শ্যুট করতে গেছি, একটু হলেও ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম। সো কিছুটা হলেও আমাকে মানে একটু হলেও সহজ হয়েছে ব্যাপারটা। কিন্তু at the same time অনেকটা দিন পর না, অলমোস্ট 8-9 মাসের গ্যাপ ছিল। হ্যাঁ, আমরা 21 এ করলাম, হ্যাঁ মে জুন, 22 তে মেতে জুনে করলাম, রাইট, অলমোস্ট 1 বছরের ডিফারেন্স ছিল। সো আমার জন্য চ্যালেঞ্জ আমার বলতে পারি ছিল যে ধরে রাখা, যে এই যে আমি যে দীপা 1 বছর পার হয়ে গেছে, আমি তো আনান হয়ে জীবন কাটাচ্ছি এবং কোভিডের যেসব রেস্ট্রিকশনস এন্ড অনেক রকমের প্রতিকূলতা ছিল, কিন্তু ওইটা থেকে আবার ভেঙে আবার দীপা হয়ে, এবং শুধু দীপার ওই সময়টা না, দীপার একটা ভিন্ন সময় আমরা ইউকেতে ক্যাপচার করেছি। সো ওই সময়ের দীপাটাকে আবার ধারণ করে একদম ওই জায়গাটাতে চলে যাওয়া যেখান থেকে কন্টিনিউটি ধরা যাবে।
একদম বোঝা যাবে যে হ্যাঁ এই দীপা ওই সময় এরকম করছে, এই ব্যাপারটা। হ্যাঁ, আমরা দীপার সবচেয়ে পছন্দের একটা সংলাপ শুনতে চাই, যেটা দীপাকেও ইন্সপায়ার করে, সমাজকেও ইন্সপায়ার করবে। আমাকেও ইন্সপায়ার করে যে ডায়লগটা, সেটা হচ্ছে দীপা একটা পর্যায়ে বলে যে ভুল হইলে আমার ভুল। সো যদি আই হ্যাভ দ্য রাইট টু মেক দ্য মিস্টেক, আমি যদি ভুল করি সেটা আমার ভুল, আমি শুধরে সেটা থেকে হয়তো আমি শিখবো, শিখে নেক্সট টাইম হয়তো আমি ভুলটা করব না। কিন্তু যখন হয় না যে অন্য একটা মানুষের চাপিয়ে দেওয়ার ডিসিশন আমাদের উপর দেওয়া হয়, অ্যান্ড দেন তখন ওই জিনিসটা ভুল করি, সেটা আমারও ভুল না, আরেকজনের চাপিয়ে দেওয়া, সেটাকে উতরে ওঠা আমার মনে হয় জীবনে। সো নিজের ভুলটা আমার মনে হয় ভুল করার সুযোগ সবার থাকা উচিত, এবং ভুল করে ফেলে সেটাই যে এন্ড অফ এভরিথিং তা নয়, সেখান থেকে ঘুরে দাঁড়াবার রাইট সবার আছে। আমরা একেবারে শেষ প্রান্তে দর্শকের উদ্দেশ্যে দুজনের কাছ থেকে জানতে চাই যে বাড়ির নাম শাহানা নিয়ে আপনাদের কি প্রত্যাশা, আর দর্শক কেন এটা দেখবে? দর্শক কেন এটা দেখবে, আমরা এটা অনেকবার মানে এই ভ্রমণের ভিতর দিয়ে যাচ্ছি আর কি। দর্শকরা দেখবেন, কারণ আমার প্রশ্ন হলো দর্শকরা কেন দেখবেন না? কারণ দর্শকরা যেই জীবনটার ভিতর দিয়ে যাচ্ছেন, যেই জীবনটা যাপন করছেন, সেই জীবনের ছায়া তো তারা দেখতে পান না পর্দায়। আমরা তো মরিয়া হয়ে যাই নিজেদের মানে প্রতিফলন দেখতে, তাই না? আমরা তো নিজেদেরকে দেখতে চাই, আমরা ভিজিবল হতে চাই। অনেক সময় দেখবেন যে আপনি সাধারণ মানুষ এমনভাবে জীবনযাপন করেন অ্যাজ ইফ ওরা এক্সিস্টই করে না। তো এই ছবিটা ওই সাধারণ মানুষের গল্প, এবং ওই সাধারণ মানুষ যখন অসাধারণ হয়ে ওঠেন তার কর্মে, কাজে, চিন্তায়, সেই যে স্ফুলিঙ্গ, সেটা তো তারা দেখবেন। কারণ তারাও, আমরা যারা যেই জায়গায় থাকি না কেন, আমরা সবাই ওই অসাধারণ হয়ে ওঠার ক্ষমতা আমাদের মধ্যে আছে। তো আমি সাধারণ মানুষের গল্প সবসময় বলি, যেই সাধারণ মানুষরা তাদের কাজে অসাধারণ হয়ে ওঠেন এবং নিজেদের গল্পে নিজেরা হিরো হয়ে ওঠেন। তো নিজেদেরকে হিরো হিসেবে দেখবার ইচ্ছা কে না চায়? তো কেন দেখবেন না? আমার তো সেই প্রশ্ন, অবশ্যই দেখবেন। একই প্রশ্ন আনাপুর কাছে। কমপ্লিটলি এগ্রি উইথ লিসাপা, নিজেকে হিরো হিসেবে দেখতে কে না চায়। এবং আরেকটা আমি যোগ করতে চাই এটার সাথে, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা ক্যারেক্টার, নারী এবং পুরুষ, আমাদের সিনেমার ক্যারেক্টারগুলো বাইনারির বাইরে, খারাপ এবং ভালোর বাইনারির বাইরে, সেটা প্রতিটা ক্যারেক্টার, এবং তাদের মধ্যে আমরা যে ছোট ছোট লেয়ার্স আছে, খারাপ এবং ভালোর বাইরে মানুষের মধ্যে কতগুলো লেয়ার্স আছে না, এবং সেই লেয়ার্সগুলো বিভিন্ন রকমের মানে পার্সোনাল ট্রেট, অ্যাটিটিউড, সিদ্ধান্ত, ছোট ছোট এক্সপ্রেশনস, ছোট ছোট ডিনায়াল, রিজেকশন, এগুলোর ভেতর দিয়ে আমরা দেখতে পাই প্রতিটা ক্যারেক্টারে যে কেউই একদম যে বেস্ট, তার ভুল হতে পারে না, আবার কেউ যে একদম ভিলেন তা নয়। দীপা চরিত্রটাও সহ খুবই কমপ্লেক্স। দীপা যে একদম হিরো বলতে সব পারফেক্টলি করছে তা নয়, এবং পুরো ব্যাপারটাই এইটা যে মানুষের ভুল করবার স্বাধীনতা আছে, অধিকার আছে, জীবন মাত্র একটাই, এর মধ্যে আমাদের ভুল হবে, আমরা ঠিক করব, আমাদের সব ভেঙে পড়ে যাবে, কিন্তু সব আবার টুকিয়ে নিয়ে, কুড়িয়ে নিয়ে আবার নতুন করে শুরু করতেই হবে। তো আমার মনে হয় সেই জিনিসটা দেখতে পাবে মানুষ, এবং সেই সাহসটা মানুষ নিশ্চয়ই নিতে পারবে। কে না চায় এই অধিকারটা? এই দুঃসাহসিক গল্প বলার যাত্রা অব্যাহত থাকুক, আমরা বাড়ির নাম শাহানার সাফল্য কামনা করি। এই বলে শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে।